এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার বন্ধুরা, আমি পরিতোষ আর আপনারা শুনছেন হরর পডকাস্ট। আজ আমি আপনাদের জন্য দুটি ভৌতিক গল্প নিয়ে এসেছি। প্রথম গল্পটি আমাদের পাঠিয়েছেন তন্ময়। এই গল্পটি আসলে একটি সত্য ঘটনার উপর আধারিত। তন্ময়জির ভাইয়ের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো চলুন এবার তন্ময়জির ভাই মহেশের মুখ থেকে শোনা যাক সেই ঘটনার বর্ণনা। বন্ধুরা, আমার নাম মহেশ। লোকেরা বলে অমাবস্যার রাত নাকি সবচেয়ে ভয়ঙ্কর হয়। এমন রাতে অশুভ শক্তিগুলি, আত্মা, পিশাচ, ভূতপ্রেত অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তবে আমি মনে করি সব আত্মাই খারাপ হয় না। কিছু আত্মা কোনো ক্ষতি করতে চায় না, আবার যেগুলো খারাপ তারাও আলাদা ধরনের হয়। অনেক সময় এই আত্মারা এক ধরনের ভ্রম তৈরি করে, যেন কেউ আপনাকে খেলাচ্ছে। যেমন একটি বিড়াল ইঁদুর নিয়ে খেলে, তেমনি এরা আমাদের ভয় দেখায়, বিভ্রান্ত করে। আপনি যদি দুর্বল হন তাহলে সেই খেলার শিকার হয়ে পড়বেন, কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, সাহসী হন বা আপনার ভাগ্য ভালো হয় তাহলে এই ছায়ার জাল থেকে বেরিয়ে আসতে পারেন। হয়তো সেদিন আমার ভাগ্য ভালো ছিল। গল্পের শুরু তখন 1993 সাল। আমি তখন বোর্ডিং স্কুলে পড়তাম। কোনো এক উৎসব উপলক্ষে আমাদের স্কুল ছুটি হয়ে গেল। আমি দুপুরে স্কুল থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমার কাছে বেশি কিছু ছিল না, শুধু একজোড়া জামা কাপড়। আমি একটা সরকারি বাসে করে 3 ঘন্টার সফর শেষে আমার গ্রামে পৌঁছানোর রাস্তায় নামলাম। বাসে থাকতেই সূর্য ডুবে যেতে শুরু করেছিল। যখন নামলাম তখন বুঝলাম সন্ধ্যা অনেকটাই গড়িয়ে গেছে। সেই বাস স্ট্যান্ড থেকে আমাদের গ্রাম প্রায় 2 মাইল দূরে। আমায় হেঁটে যেতে হতো। চারপাশে ঘন অন্ধকার, আকাশে একটাও চাঁদের আলো নেই। গ্রামের ঘরবাড়ি থেকে ভেসে আসা আলো দূর থেকে টিমটিম করছে। আমি সেই পথ ধরে হাঁটতে থাকলাম। 20 থেকে 25 মিনিট পরে হঠাৎ সামনে কিছু একটা দেখতে পেলাম। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। একটু কাছে যেতেই বুঝতে পারলাম 2 মেয়ে দাঁড়িয়ে আছে মাঝ রাস্তার উপরে। দেখে মনে হচ্ছিল ওদের বয়স আমার মতোই হবে। আমি কোনো শব্দ না করে ওদের পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওদের আচরণে কেমন একটা অস্বাভাবিকতা ছিল। এমন রাতে এত অন্ধকারে গ্রামের ফাঁকা রাস্তায় 2 মেয়ে দাঁড়িয়ে থাকে। আমি থেমে গেলাম। ভাবলাম হয়তো ওরা পথ হারিয়ে ফেলেছে বা কোথাও যাবার কথা ছিল। আমি ওদের জিজ্ঞাসা করলাম, তোমরা কে, কোন গ্রাম থেকে এসেছো? ওরা আগের মতোই চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। ওরা 2 ছিল যমজ, একেবারে হুবহু একরকম দেখতে। আমি তাদের দিকে ভালো করে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের কি বাড়ি ফেরার ইচ্ছে নেই? পথ হারিয়ে ফেলেছো নাকি? তারা কোনো উত্তর দিল না, শুধু আগের মতোই বলল, ফিরে যাও, এখান থেকে চলে যাও। এবার যেন আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। চারপাশে কেমন যেন পোড়া মাংসের গন্ধও ভেসে আসছিল। আমি আর কথা না বাড়িয়ে দ্রুত হাঁটা শুরু করলাম। কিছু দূর এগিয়ে যাওয়ার পর মন ছটফট করতে লাগলো। পিছনে একবার তাকাতে মন চাইল। সত্যি বলতে আমি তাকাতে চাইছিলাম না। ওদের আচরণ ছিল এতটাই অস্বাভাবিক যে ভয় হচ্ছিল। তবুও সাহস করে আস্তে করে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম আর দেখলাম ওরা 2 সেইখানে আর নেই, একেবারে উধাও। আমার হৃৎপিণ্ড যেন কানে আওয়াজ করে ধক ধক করতে লাগলো। আমি হাঁটা বাড়িয়ে দিলাম। দ্রুত হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি সামনে 3 মহিলা রাস্তা ধরে ঘিরে হাঁটছে। তাদের পরনে সাদা শাড়ি, মাথা পল্লু দিয়ে ঢাকা, মানে ওড়না দিয়ে ঢাকা। ওদের দেখে আমার পা যেন নিজে থেকেই ধীর হয়ে গেল। তবু ভয়ে বারবার পিছনে তাকাতে লাগলাম। আশ্চর্যের কথা, সেই ঘন কালো অন্ধকারের মধ্যেও আমি ওদের স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। মন বলছিল এভাবে চলতে থাকলে কিছু একটা খারাপ ঘটবেই। আমি ভাবলাম ওদের পাশ কাটিয়ে এগিয়ে যাই। তাই
আগের থেকেও দ্রুত হাঁটতে শুরু করলাম। রাস্তার পাশ ঘেঁষে ওদের এক পাশ দিয়ে আমি এগিয়ে যেতে লাগলাম। ঠিক তখনই শুনতে পেলাম তাদের মধ্যে একজন মৃদু স্বরে হেসে উঠল। আমি ভাবলাম ওরা কি আমাদের গ্রামের কেউ? পিছনে তাকাতেই শরীর ঠান্ডা হয়ে গেল। 3 জন মহিলার মুখ ছিল অসম্ভব বিকৃত। ওদের মুখে একরকম বিশাল চোখ পর্যন্ত ছড়িয়ে থাকা হাসি, আর সেই চোখগুলো একেবারে সাদা। ভয়ঙ্কর সাদা চোখে তারা আমার দিকে তাকিয়েছিল। আমার সারা শরীর জুড়ে কাঁপুনি ধরল, শরীর অবশ হয়ে এলো, আর আমি পাগলের মতো দৌড়তে শুরু করলাম। আমি কোন দিকে যাচ্ছি, রাস্তা কোন দিকে, কিছুই বুঝছিলাম না। শুধু দূরে দেখা আলোটা লক্ষ্য করে ছুটেই চলেছিলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। পায়ে মারাত্মক আঘাত লাগলো, চোখে জল চলে এলো, চপ্পলটাও ছিঁড়ে গেল। কিছু দূর এগিয়ে যাওয়ার পর মনে হলো ওদের আমি অনেক পিছনে ফেলে এসেছি। তবুও নিশ্চিত হতে একবার পিছনে তাকালাম। পিছনে কেউ নেই দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। পায়ে ব্যথা কিছুটা কমানোর জন্য জায়গাটা চেপে ধরে আবার সামনে তাকালাম, আর ঠিক তখনই আমার মাথা ঘুরে গেল। সামনেই দাঁড়িয়েছিল সেই 3 মহিলা। সাদা শাড়ি, সাদা চোখ, আর মুখে সেই দানবীয় হাসি। তারা আবার আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আবার উঠে ছুট লাগালাম। এইবার আগের থেকেও বেশি জোরে দৌড়াচ্ছিলাম। দূরে কোথাও একটা আলো দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল সেখানে গেলে কেউ না কেউ সাহায্য করবে। আমি পাগলের মতো দৌড়াচ্ছিলাম। হঠাৎ মনে হলো কিছু একটা ফিসফিস করছে, সামনে যেও না, সামনে বিপদ আছে। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, ঠোঁট কাঁপছিল, চোখ দিয়ে অশ্রু ঝরছিল, আর শরীর ভিজে যাচ্ছিল ঘামে। ভয়ে আমি আবার মাটিতে বসে পড়লাম। ঠিক তখন আবার সেই 2 যমজ মেয়ে এসে হাজির হলো। তারা একসঙ্গে হাত বাড়িয়ে বলল, চলো, আমাদের সঙ্গে চলো। জানি না কেন তাদের কথায় একটা আশার সুর ছিল, একটা বিশ্বাস জন্মালো। আমি কোনো কিছু না ভেবেই তাদের পিছনে দৌড়তে লাগলাম। ওরা খুব দ্রুত চলছিল, যেন মাটিতে হাঁটছিল না, বাতাসে ভেসে চলছিল। হঠাৎ করেই বেশ কিছু দূর যাওয়ার পর ওরা অদৃশ্য হয়ে গেল। আমি অবাক হয়ে আবার সেখানে থমকে গেলাম। আবার সেই একা, সেই অন্ধকার, আর সেই বুক ধুকপুকানি। আমি তখন আমার গ্রামের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তবুও আমি ভয়ে কাঁপছিলাম। ঘরে পৌঁছানোর পর আমি দেখতে পেলাম 3টি সাদা বিড়াল আমার বাড়ির ঠিক দরজার সামনে বসে আছে। আমাকে দেখেই তারা এক অদ্ভুত হাহাকারের মতো কান্নার আওয়াজ করতে লাগলো, ঠিক যেমন কেউ মৃতের শোকে কাঁদছে। আমার বুক ধড়ফড় করে উঠল। 3টি বিড়ালের চোখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সেই 3 ডাইনির ছায়া। ভেতরের কাউকে ডাকবার মতো সাহস আমার ছিল না। তবে ভাগ্য একবার আমার পাশে দাঁড়ালো। আমার বাবা হাতে লাঠি নিয়ে হঠাৎ ঘর থেকে বেরিয়ে এলেন। তখনই তার চোখ আমার দিকে পড়ল। তিনি বিস্মিত হয়ে বললেন, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? এত কাঁপছিস কেন? কি হয়েছে তোদের সঙ্গে? তার প্রশ্ন শেষ না হতেই আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। আমার শরীর এমনভাবে কাঁপছিল যেন আমি মির্গি রোগে আক্রান্ত হয়েছি। তারপর আমি অচেতন হয়ে পড়ে গেলাম। পুরো 3 দিন পর আমি ভালোভাবে জ্ঞান ফিরে পেলাম। জানা গেল মাঝে মধ্যে যখন জ্ঞান ফিরছিল তখন আবার আমি খিচুনি খেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। পরের দিন বাবা বুঝতে পারলেন এটা কোনো শারীরিক অসুখ নয়, বরং কোনো ঊর্ধ্বতর অপ্রাকৃতিক ব্যাপার ঘটে গেছে আমার ছেলের সঙ্গে। কারণ যে রাতে আমি বাড়ি ফিরছিলাম সেদিন ছিল অমাবস্যা। আমি সুস্থ হবার পর বাবাকে বললাম সেই 2 যমজ মেয়ের কথা, তাদের আত্মার কথা, কিভাবে তারা আমাকে রক্ষা করেছিল। কিন্তু বাবা কিছুই জানতেন না। তিনি বললেন, এমন কাউকে কখনো গ্রামে দেখা যায়নি। আমি নিজেও কোনোদিন জানতে পারিনি কে ছিল সেই 2 মেয়ে।
কেন বা কীভাবে তারা আমার প্রাণ বাঁচালো। বন্ধুরা, আপনারা কি কখনো অমাবস্যার রাতে এমন কোনো অদ্ভুত ঘটনা অনুভব করেছেন? ভয় লাগা, কাঁপুনি বা কারো উপস্থিতি টের পাওয়া? চাইলে আপনিও আমাদের কাছে পাঠাতে পারেন নিজের অভিজ্ঞতা। এবার দ্বিতীয় গল্পের সূচনা। এবার এই গল্পের পাঠ করব আমি অবিনাশ হয়ে। এই গল্পটা আমাকে আমার এক বন্ধু বলেছিল যখন সে কোঙ্কণ অঞ্চলে কর্মরত ছিল, তখনকার এক বাস্তব অভিজ্ঞতা। চলুন এবার শুনি আমার সেই বন্ধু অবিনাশের জেরজির নিজের মুখে তার কাহিনী। এই ঘটনা তখনকার, যখন পুরো দেশ আর বলা চলে পুরো পৃথিবী এক কঠিন মহামারীর সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। এটা একেবারেই আমাদের নিজের জীবনের এক সত্য ঘটনা, এক ভয়ঙ্কর বাস্তবতা। আমি তখন ডিউটিতে ছিলাম এবং যেহেতু আমি পুলিশ বিভাগে যাচ্ছি, তাই আমি জায়গার নির্দিষ্ট নাম প্রকাশ করতে পারবো না। নিয়ম অনুযায়ী তা বলা ঠিক হবে না, কিন্তু ঘটনাটা সত্য। সে রাতে আমার ডিউটি ছিল থানায়। আমি আর আমার সহকর্মী রাজেশ্বর মিলে থানা সংলগ্ন এলাকায় রাত্রিকালীন টহল দিতে বেরিয়েছিলাম। আমাদের থানা থেকে সামান্য দূরে ছিল একটি সমুদ্র তট। সমুদ্রের ধারে ছিল কিছু গাছপালা ঘেরা একটি এলাকা। খুব বেশি ঘন জঙ্গল না হলেও গা ছমছমে নির্জন ছিল, আর তার সামান্য দূরেই ছিল কিছু মানুষের বসতি। আমরা প্রায় টহল দিতে যেতাম সেই জায়গায়, দেখতে যে কেউ রাতে বেআইনি ঘোরাঘুরি করছে কিনা। সেই রাতেও আমরা থানার রাস্তা ধরে সমুদ্রের পাড়ে পৌঁছালাম। গাড়িটা একটু দূরে দাঁড় করিয়ে হেঁটে সামনে এগিয়ে গেলাম। সব কিছু তখন খুবই শান্ত, আরামদায়ক ছিল। আমি আর রাজেশ্বর দুজনে মিলে সমুদ্র তটে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ আর সেই ঠান্ডা বাতাসের প্রশান্তি উপভোগ করছিলাম। ঠিক তখনই রাজেশ্বর হঠাৎ থমকে দাঁড়ালো। তার চোখ সামনে কিছু একটা দেখছিল। আমি তার হাত থেকে দূরবীন নিয়ে তাকিয়ে দেখলাম সামনে কিছু একটা পড়ে আছে। দেখতে যেন একটা বড় ধাতব পাথরের মতো, আবার মনে হচ্ছিল যেন কোনো বড় সাইজের সামুদ্রিক প্রাণী। আমি বললাম, চল সামনে গিয়ে দেখি। টর্চ অন করে আমরা ধীরে ধীরে বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে জলের ধারে পৌঁছালাম। ওখানে জলের একদম কিনারায় একটা বিশাল ভারী বস্তা পড়েছিল। বস্তাটা এমনভাবে ফুলেছিল যেন তার ভিতরে কিছু একটা বড় জিনিস ঢুকিয়ে রাখা হয়েছে। রাজেশ্বর বস্তাটার গঠন দেখে বলল, এতে কি থাকতে পারে বলতো? আমাদের সন্দেহ ছিল ওটার ভিতরে হয়তো একটা মৃতদেহ রয়েছে। আমি একটা কাঠি দিয়ে বস্তাটাকে টিপে দেখে বললাম, মাথামোটা কিছু একটা শক্ত বা নরম অনুভব হচ্ছে। রাজেশ্বরও পাশ থেকে একটা লাঠি নিয়ে বস্তাটাকে টিপে দেখতে লাগলো। বলল, এতে কি কোনো লাশ আছে নাকি? তার কথা শুনে আমি আরও কয়েকবার বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে বস্তাটাকে চেপে দেখলাম। সব দিক থেকে দেখে মনে হচ্ছিল বস্তার ভিতরে সত্যি একটা লাশ আছে। সম্ভবত জল ফুলিয়ে দিয়েছে লাশটাকে। রাজেশ্বর সাহস করে বস্তার চারপাশে কান লাগিয়ে কিছু শোনার চেষ্টা করল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আমার আন্দাজ বলছে এটা একটা মৃতদেহ। আমি বললাম, তাহলে এখনই কন্ট্রোল রুমে রিপোর্ট করা দরকার। রাজেশ্বর আমার মুখে টর্চের আলো ফেলে বলল, তার আগে নিজের চোখেই পুরোটা দেখে নিই না কেন? সে বস্তাটাকে টানতে শুরু করলো, কিন্তু একা টানতে পারছিল না, তাই আমাকেও ইশারা করলো সাহায্য করতে। আমরা দুজন মিলে বস্তাটাকে ঢেউ থেকে খানিকটা দূরে নিয়ে এলাম। অদ্ভুতভাবে এত কিছু হওয়ার পরও বস্তার মধ্যে একটুকুও নড়াচড়া হচ্ছিল না। তারপর আমি আমার কাছে থাকা কাটারটা রাজেশ্বরকে দিলাম। সে কাটারটার সাহায্যে বস্তার উপরের দিকটা কাটতে শুরু করলো। আর ঠিক তখনই বস্তার মুখটা খুলে গেল। ভেতর থেকে একটা অর্ধেক লাশ বেরিয়ে এলো। আমরা দুজনেই আতঙ্কে পিছিয়ে গেলাম। এক ভয়াবহ দুর্গন্ধ আমাদের নাকের মধ্যে ঢুকে গেল। লাশটির দুই হাত ছিল বুকের উপর রাখা, চোখ বন্ধ, মুখ ও নাক একেবারে সোজা। লাশটির শরীরের অর্ধেক এখনও বস্তার ভেতরেই ছিল। রাজেশ্বর সাবধানে লাশের একটি হাত তুলল। তারপর তার নাকের কাছে কান নিয়ে গিয়ে শুনতে চাইল সে নিঃশ্বাস নিচ্ছে কিনা বা বুকের নড়াচড়া আছে কিনা, কিন্তু না, একটুকুও সাড়া নেই। ততক্ষণে আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম লোকটা বহু আগেই মারা গেছে। আমি টর্চের আলোতে তার মুখটা ভালো করে দেখলাম আর বললাম,
আমরা এটাকে এখানেই রাখি, এখন রিপোর্ট করাই। তারপর রাজেশ্বর ওয়্যারলেস কন্ট্রোল রুমে খবর পাঠালো। এলাকাটি এতটাই বিচ্ছিন্ন ছিল যে আমাদের মোবাইলের নেটওয়ার্কই পাচ্ছিল না। সিগন্যাল পেতে হলে আমাদের অনেকটা দূরে যেতে হতো। তবুও সামান্য রেঞ্জে আমি থানায় ফোন করলাম। সেখান থেকে জানানো হলো স্টেশনের জন্য পুলিশ অফিসাররা আশেপাশে টহলে গেছে, শুধু একজন হাওলদার থানায় ছিলেন। অনেকেই তখন এমার্জেন্সি ডিউটিতে ব্যস্ত ছিলেন, তাই দ্রুত কারও আসার সম্ভাবনা ছিল না। আমরা বুঝে গেলাম এখন অপেক্ষা ছাড়া আর উপায় নেই। এরপর আমরা নিজেদের মোবাইল বের করে লাশের ছবি তুলতে শুরু করলাম। প্রায় আধ ঘন্টা পর আবার আমাদের ফোনে একটা কল এলো, আর আমাদেরকে জানানো হলো প্রায় 2 ঘন্টার মধ্যে একটা অ্যাম্বুলেন্স আর ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম এসে পৌঁছাবে। এই খবর শুনে আমাদের কিছুটা স্বস্তি এলো। তাই এখন আমরা শুধুই অপেক্ষা করতে লাগলাম। রাত তখন প্রায় 1টা বাজে, মানে আমাদের অন্তত ভোর 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এখানে 2 ঘন্টা মানে অনেক সময়, 4-5 ঘন্টা। অনেকক্ষণ ভয়ে আর থমথমে পরিবেশে বসে থাকার পর আমাদের চোখে ঘুম আসতে শুরু করলো। রাজেশ্বর বারবার চোখ কচলাতে লাগলো। তাই আমি বললাম, তুই চাইলে একটু দূরে শুকনো বালির উপরে গিয়ে ঘুমিয়ে নিতে পারিস, আমি তোকে ডেকে নেব পরে। আমার কথা শুনে সে নিজের জ্যাকেট বের করলো, ওটা বালির উপর পেতে শুয়ে পড়ল। এখন আমি একা সেই অন্ধকার জায়গায় একা বসে পাহারা দিচ্ছিলাম। পাশে আছে সেই আধা খোলা বস্তার ভেতর থেকে বেরিয়ে আসা লাশ। চারিদিকে শুধুই ঝিঝি পোকার শব্দ। যদিও ওটা জঙ্গল ছিল না, কিন্তু এতটাই নির্জনতা যে চারিপাশের নিস্তব্ধতা কাউকে ভয় পাইয়ে দিতে বাধ্য। অনেকক্ষণ বসে থাকার ফলে চোখ অন্ধকারে অভ্যস্ত হয়ে উঠেছিল, আর টর্চের আলো ক্রমশ কমে আসছিল। আকাশে একটাও তারা ছিল না। প্রায় আধ ঘন্টা ওভাবেই বসে থাকার পর আমারও চোখ ঢুলে পড়ছিল। ঠিক সেই সময় আমি দেখি সমুদ্রের পানির মধ্যে কিছু একটা ঝলমল করছে। আমি তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দেখি সেই লাশটি একটু নড়ে উঠল। আমি চমকে উঠলাম, শরীর সোজা করে বসলাম। টর্চের তীক্ষ্ণ আলো সেই দিকে ফেলে ভালো করে দেখতে চেষ্টা করলাম। আমি স্পষ্ট দেখতে পেলাম লাশটির গলা যেন দুলছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি একটু পিছিয়ে সরে এলাম। আমি বোঝার আগেই সেই লাশ নিজে থেকেই বস্তা থেকে বেরিয়ে দাঁড়িয়ে পড়ল, আর তারপর চলতে শুরু করল। লাশটা ধীরে ধীরে ঢেউয়ের ভিতর দিয়ে হাঁটতে লাগলো সমুদ্রের গভীরের দিকে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, হতবাক হয়ে শুধু দেখছিলাম। ঠিক তখনই রাজেশ্বর ঘুম থেকে উঠে আমার কাঁধে হাত রাখল। কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? আমি কাঁপা গলায় সামনের দিকটা দেখিয়ে বললাম, ওই লাশটা সমুদ্রের ভিতরে চলে যাচ্ছে। সে আগে বস্তার দিকে তাকালো। বস্তা একদম খালি। তারপর সে সামনের দিকে তাকিয়ে দেখল সত্যিই সেই লাশ ঢেউয়ের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে। রাজেশ্বর ছুটে গিয়ে তাকে ডাকতে লাগলো, চিৎকার করতে লাগলো, এই দাঁড়াও, কে আছো, এই দাঁড়াও। কিন্তু সেই লাশ একবারের জন্য পিছনে তাকালো না, তাকে থামানোই গেল না। আমরা দৌড়ে গিয়ে যখন জায়গাটায় পৌঁছালাম ততক্ষণে সে চলতে চলতে সম্পূর্ণভাবে সমুদ্রের গভীরে হারিয়ে গিয়েছিল, আর আমরা ঢেউয়ের ধারে দাঁড়িয়ে শুধু নিঃশব্দে তাকিয়ে রইলাম। যে লাশটা কিছুক্ষণ আগে আমাদের চোখের সামনে পড়েছিল সে নিজে হেঁটে জলের ভিতর চলে গেল আর পুরোপুরি মিলিয়ে গেল। আমরা সেই দৃশ্য দেখতেই ব্যস্ত। ঠিক তখনই পিছন থেকে 2টি গাড়ি এসে পৌঁছালো। একটি অ্যাম্বুলেন্স ছিল আর একটি গাড়িতে ছিল আমাদের সহকর্মী পুলিশ অফিসাররা। তারা এসে আমাদের জিজ্ঞেস করলো কি ঘটেছে। আমরা দুজনেই যা কিছু দেখেছিলাম সব খুলে বললাম, কিন্তু তারা আমাদের বিশ্বাস করলো না, উল্টে আমাদের ঠাট্টা করতে লাগলো। আমরা বললাম একটা লাশ ছিল, একটা বস্তায় ভরা ছিল, এখন সেটা নেই। তারা অবিশ্বাসের হাসি হাসল। আমার তখন হঠাৎ মনে পড়ল আমরা তো সেই লাশের ছবি তুলেছিলাম। আমরা মোবাইল বের করে চেক করলাম, কিন্তু একটাও ছবি ছিল না। সকল ছবিতে শুধু ফাঁকা বালির ছবি ছিল, একটিও লাশের অস্তিত্ব নেই। সেই মুহূর্তে আমাদের খুব লজ্জা আর ভয় লাগছিল। সবাই আমাদের নিয়ে হাসি ঠাট্টা করছিল। শেষমেশ কোনো তদন্তও হলো না, কারণ না কোনো লাশ, না কোনো বস্তা, না কোনো প্রমাণ, কিছুই তো ছিল না।
আর কয়েকদিনের মধ্যেও আশেপাশে কোনো নিখোঁজ বা মৃত্যুর অভিযোগও আসেনি, তাই ওটা খোঁজারও কোনো মানে ছিল না। কয়েকদিন পরে আমাদের একজন সহকর্মী বলেছিল, তোমরা যে রাতে ওই জায়গায় ছিলে সেটা ছিল অমাবস্যার রাত, আর অমাবস্যার রাতে এমন অলৌকিক কিছু দেখা এটা নাকি অস্বাভাবিক নয়। আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না, কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয় যে আমরা আমাদের চোখের সামনে একটা জীবন্ত লাশকে হেঁটে সমুদ্রে হারিয়ে যেতে দেখেছি। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ। এই দুইটি গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন আবার দেখা হবে নতুন একটি ভৌতিক অভিজ্ঞতার সঙ্গে। নতুন পডকাস্ট নিয়ে হাজির হব এই বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।